হুম। তারা কি জয়েন হলো? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা ক্লাস করতে করতে আসলে একটু সমস্যা হয়েছিল, যে কারণে আপনারা লাইভ দেখতে পাননি, কিন্তু আমি ক্লাস কন্টিনিউ রেখেছিলাম। আমি আসলে বুঝতে পারিনি যে আপনারা দেখছেন না। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখেন এখান থেকে শুরু করে বোঝাতে বোঝাতে আমি এই পর্যন্ত চলে এসেছি। এখান থেকে বোঝাতে বোঝাতে আমি এই পর্যন্ত চলে এসেছি। ঠিক আছে, পরে এসে দেখছি যে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন না। যাই হোক, এবার একটু আসেন, লক্ষ্য করেন। আমরা ষষ্ঠী তৎপুরুষটা আমরা একটু দেখি। ষষ্ঠী তৎপুরুষ যেটা বলেছে সম্বন্ধ বুঝাবে, সম্বন্ধ বুঝাবে, সম্বন্ধ বুঝাবে, সম্পর্ক বুঝাবে। যেমন দেখেন, লক্ষ্য করেন, আমি বলছি কি যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি দেখেন তো, এই পতিটা কার? এই পতিটা কার সাথে সম্পর্কিত? রাষ্ট্রের সাথে সম্পর্কিত। তাহলে এটার ব্যাসবাক্য কি হচ্ছে? রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি। দেখেন বলছি কি শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি কি? দেখেন শ্বশুরের বাড়ি, ব্যাসবাক্য কি? শ্বশুরের বাড়ি। তাহলে শ্বশুরের বাড়ি, শ্বশুরের বাড়ি, শ্বশুর বাড়ি হচ্ছে শ্বশুরের বাড়ি। দেখেন বলছে মধুবন, মধুবন, তাহলে ব্যাসবাক্য কি হবে? কার বন? না, এই বনটার সম্পর্ক কি? মধুর সাথে সম্পর্ক, অর্থাৎ মধুর বন। বনটা হচ্ছে মধু সম্পর্কিত, মধুর বন। আম বাগান, আম বাগানটা কি? দেখেন আমের বাগান, আমের বাগান। তাহলে জাম বাগান, জামের বাগান। লিচু বাগান, লিচুর বাগান। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ষষ্ঠী থেকে শুরু করেছি। এরপরে আসেন, দেখেন লক্ষ্য করেন, বলছে কি, এরপরে বলছি যদি বহু বচন হয়, কি হয়? বহু বচন। বহু বচন হইলেও সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন দেখেন বলছি শিক্ষক বৃন্দ, শিক্ষক বৃন্দ, দেখেন এটা বহু বচন না? তাহলে শিক্ষকের বৃন্দ, শিক্ষকের বৃন্দ। দেখেন বলছি কি জনগণ, তাহলে দেখেন এই গণটা হচ্ছে বহু বচন, তাহলে কি হবে? হবে জনের গণ। ব্যাসবাক্য হবে জনের গণ। অর্থাৎ আপনি র এর মানে ষষ্ঠী বিভক্তিটা যুক্ত করবেন। এরকম অনেক শব্দ আছে, শিক্ষক বিন্দু, শিক্ষকের বিন্দু, শিক্ষক মহল, শিক্ষকের মহল। ওকে, আবার কিছু শব্দ আছে দেখেন পুরুষবাচক শব্দ, ছাগ দুগ্ধ। লক্ষ্য করেন, এই যে ছাগ দুগ্ধ, এই ছাগটা হচ্ছে পুরুষবাচক, কিন্তু দুগ্ধ এটা দেখেন এই পুরুষবাচক শব্দ হিসেবে যায়, যায় না। এরকম কিছু যদি শব্দ থাকে সেগুলো ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন এটার ব্যাসবাক্য কি হবে? ব্যাসবাক্য হবে ছাগির দুগ্ধ, ছাগির দুগ্ধ। মানে এই পুরুষবাচককে স্ত্রীবাচক করতে হবে, ছাগি, ছাগকে ছাগি বানাতে হবে। যেমন দেখেন হংস ডিম্ব, হংস ডিম্ব। লক্ষ্য করেন, হংস মানে হাঁস, এই হংস হচ্ছে পুরুষবাচক। এই পুরুষবাচক হংসের কোনো ডিম হয় না, কার ডিম হয়? হংসের ডিম হয়। তাহলে লিখবেন কি? হংসীর ডিম্ব, হংসীর ডিম্ব। তারপর দেখেন সময়ের যদি খণ্ডাংশ বোঝায়, সময়ের খণ্ডাংশ, সময়, দেখেন বলছে সময়, সময়ের যদি খণ্ডাংশ বোঝায়, খণ্ডাংশ বোঝায়, তাহলে সেটা কি হবে? সেটাও হবে আপনার ষষ্ঠী, সময়ের খণ্ডাংশ। কেমন? দেখেন পুরো দিনকে না বুঝিয়ে বলছি কি, বলেছি অর্ধদিন, অর্ধদিন। অর্ধদিন মানে কি? দিনের অর্ধেক, দিনের অর্ধেক। অর্ধদিন মানে দিনের অর্ধেক। অর্ধরাত, অর্ধরাত, দেখেন অর্ধরাত মানে কি? রাতের অর্ধেক, রাতের অর্ধেক। দেখেন অর্ধেক, অর্থাৎ পুরো সময়কে না বুঝিয়ে যদি অর্ধেক বুঝায়, কিছু অংশ বুঝায়, তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন দেখেন বলছে কি পূর্বাহ্ন, লক্ষ্য করেন, বলছি পূর্বাহ্ন মানে পূর্বাহ্ন, পূর্ব অহ্ন, অহ্ন মানে দিন, দিনের পূর্ব ভাগ সেটাকে বলা হয় পূর্বাহ্ন, দিনের পূর্ব ভাগকে বলা হয় পূর্বাহ্ন।
কি অনহের পূর্ব ভাগ, অনহের অনহের পূর্ব ভাগ। ঠিক আছে, এইভাবে এই শব্দগুলোর ব্যাস ব্যবহার করতে হয়। আবার দেখেন, যদি আপনার রাজা শব্দ থাকে, রাজা রাজা মানে রাজা না তো রাজ, যেমন রাজপথ, তাহলে ব্যাস ব্যবহার কি হবে? পথের রাজা, পথের রাজা। যদি থাকে রাজহাঁস, রাজহাঁস, তাহলে কি করবেন? হাঁসের রাজা, হাঁসের রাজা। যদি থাকে রাজনীতি, তাহলে নীতির রাজা, নীতির রাজা। এইভাবে এই শব্দগুলোর ব্যাস ব্যবহার করবেন। এগুলো সবগুলো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই সবগুলো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, সবগুলো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। প্রায় 10 মিনিটের মতো আমাদের সময় নষ্ট হয়েছে। হুম, লিখেছেন? ওকে, ডান। ওকে, এবার আসেন বাকি তিনটা কি কি আছে। বাকি তিনটার মধ্যে একটা আছে অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ, যেটা আপনাদেরকে দ্বন্দ্বে পড়িয়েছি, এটা আর পড়বো না। 2 নম্বরে আছে কি উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, এটা পড়বো। 3 নম্বরে আছে কি? 3 নম্বরে আছে নং তৎপুরুষ, নং তৎপুরুষ। এই যে দেখেন, এই তিনটার মধ্যে এটা আমরা পড়ে ফেলেছি, এখন এইটা পড়বো, তারপরে এইটা পড়বো। ঠিক আছে, তাহলে লিখেন উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষটা কি জানেন? উপপদ, উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষটা হচ্ছে এটা। উপপদ তৎপুরুষ হচ্ছে কি জানেন? উপপদ, উপপদ প্লাস কিদন্ত পদ, কিদন্ত পদ। এই দুইটা পদের মধ্যে যে সমাস হবে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যেমন দেখেন ছেলে ধরা, ছেলে ধরা, এই ছেলে ধরা শব্দের ধরাটা হচ্ছে কৃদন্ত পদ। কেন? এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে ধর যোগ আ সমান ধরা, আর এই যে ছেলে, এই ছেলেটা হচ্ছে উপপদ। এখন আপনি যদি এভাবে পড়তে চান আপনি ভুলে যাবেন। এখন আপনাকে আমি কি করছি শোনেন, আপনি উপপদ তৎপুরুষ সমাসটা কিভাবে মনে রাখবেন? মনে রাখবেন এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। 2 নম্বর কথা, পেশা বা বৈশিষ্ট্য বোঝাবে, পেশা বা বৈশিষ্ট্য বোঝায়, পেশা বা বৈশিষ্ট্য বোঝায়। এক কথায় প্রকাশ, পেশা বা বৈশিষ্ট্য বোঝায়। তেমন দেখেন, বলছি কি? বলছি ছেলে ধরা, ছেলে ধরা, তাহলে কি? ছেলে ধরে যে, ছেলে ধরে যে, ছেলে ধরা। বলছি পকেট মার, পকেট মার, তাহলে পকেট মারে যে, দেখেন পেশা, পকেট মারে যে, পকেট মারে যে। বলছি সত্যবাদী, সত্যবাদী, সত্য কথা বলে যে, সত্য কথা বলে যে, সত্যবাদী সত্য কথা বলে যে। মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে যে, তাহলে এগুলো আপনারা পারেন। দেখেন বলছেন পঙ্কজ, পঙ্কজ, পঙ্কে জন্মে যা। বলছেন বলদ,
বল দান করে যে, বল দান করে যে বলদ। বলছেন কি, বলছেন সরোজ, সরোজ কি সরোবরে জন্মে যা, সরোবরে জন্মে যা, জন্মে যা সরোজ। বলছেন কি দেখেন, বলছেন ছা পোষা, ছা পোষা কি বলছেন, ছা পোষে যে, ছা পোষা। তাহলে এইভাবে এগুলো ব্যাস বাক্য করতে হয়, ঠিক আছে। উপপদ জিনিসটা কি, উপপদ জিনিসটা হলো, দেখেন উপপদটা হচ্ছে যখন কোনো কৃদন্ত পদ, কৃদন্ত পদ, কৃদন্ত পদ হচ্ছে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। এই কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দের পূর্বে যদি কোনো একটা শব্দ বসে, নাম শব্দ বসে, বসে যে সমাসটা গঠন করে সেটাকে বলা হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস, সেটাকে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে। এখন এই জায়গাতে দেখেন করেন, এখানে এই যে ধরা, এই ধরা শব্দটা হচ্ছে কৃত প্রত্যয় সাহিত্য শব্দ, কৃত প্রত্যয়। আর এই যে ছেলে, ছেলেটা হচ্ছে উপপদ। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি, আমি আপনাকে বলতে চাচ্ছি যে কৃত প্রত্যয় সাধিত শব্দের পূর্বে যদি কোনো একটা বিশেষ্য বা বিশেষণ বসে, বা কোনো একটা নাম শব্দ বসে, বসে যে সমাসটা গঠন করে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এই যে নাম শব্দ বসেছে এটাকে বলা হয় উপপদ, উপপদ। এই উপপদটা হচ্ছে পূর্বপদ। একটু দ্রুত লিখবেন, আমরা সামনে আগাবো। ওকে, ডান, ধন্যবাদ। এবার আসেন, এবার আসেন নং সমাস। নং সমাসটা কি, নং সমাস, আমি নং তৎপুরুষ লিখি নাই, নং সমাস লিখেছি। নং সমাসটা লিখবেন পূর্ব পদে, পূর্ব পদে নেতিবাচক শব্দ থাকবে, নেতিবাচক শব্দ থাকবে, থাকবে, ঠিক আছে। পূর্ব পদে নেতিবাচক শব্দ থাকবে। একটা হচ্ছে নং তৎপুরুষ, দুই প্রকার, একটা হচ্ছে নং তৎপুরুষ, আরেকটা হচ্ছে নং বহুব্রীহি। নং তৎপুরুষ, আরেকটা হচ্ছে নং বহুব্রীহি, নং বহুব্রীহি। একটু বুঝবেন, ঠিক আছে। একটা নং তৎপুরুষ আর একটা হচ্ছে নং বহুব্রীহি, দুই প্রকার। নং সমাস হচ্ছে দুই প্রকার। পূর্বপদে নেতিবাচক অব্যয় থাকবে, হ্যাঁ, পূর্বপদে নেতিবাচক অব্যয় থাকবে, নেতিবাচক অব্যয় থাকবে, এবং এবং কিছু না, পূর্বপদে নেতিবাচক অব্যয় থাকবে। এটা দুই প্রকার, একটা হচ্ছে নং তৎপুরুষ, একটা নং বহুব্রীহি। আমরা একটুটার পার্থক্য দেখি। যেমন আমি লিখছি দেখেন অপবিত্র, অপবিত্র লিখছি কি দেখেন অমিল, অমিল লিখছি অনেক, অনেক লিখছি দেখেন বেসামরিক, বেসামরিক লিখছি দেখেন বেসরকারি, বেসামরিক বেসরকারি। দেখেন আমি শব্দ লিখছি, এই পাশে লিখেছি এই কয়েকটা, এবার দেখেন এই পাশে লিখছি কিছু, এই পাশে কিছু লিখছি দেখেন, লিখছি কি নির্দয়, নির্দয় লিখছি নিষ্ঠুর, নিষ্ঠুর লিখছি বেঈমান, বেঈমান লিখছি কি বেতার, বেতার লিখছি, বেঈমান লিখছি। তারপর দেখেন সেতার, আচ্ছা না 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 সেতার না লিখি, তিন তার হবে, সংখ্যা আসবে। আচ্ছা লিখছি দেখেন, বলছি কি লিখছি দেখেন অথই। তাহলে দেখেন এই শব্দগুলো দিকে একটু তাকান, একটু তাকাবেন, ঠিক আছে। আমি কথা বেশি বাড়াবো না, একটু তাকাবেন, আমি খুব সহজে শর্ট করে বুঝিয়ে দিই।
দেখেন এই পূর্বপদের নেতিবাচক শব্দ, দেখেন এই পূর্বপদের নেতিবাচক শব্দ পরপদের কি পবিত্র। দেখেন পূর্বপদ পরপদ, পূর্বপদ নেতিবাচক শব্দ। অমিল, দেখেন পূর্বপদ নেতিবাচক, পরের পদ হচ্ছে মিল। দেখেন অনেক, অন যোগ এক, বে যোগ সামরিক, বে যোগ সরকারি। দেখেন এই অপবিত্র বলতে কি বোঝায়, এই যে পরপদ যেটা আছে না নং তৎপুরুষের ক্ষেত্রে পরপদের বিপরীত শব্দ, পরপদের বিপরীত শব্দ, বিপরীত শব্দ হবে পরপদের বিপরীত শব্দ। পরপদের বিপরীত শব্দ কোনটা, এই যে সমস্ত পদ, সমস্ত পদটা হবে পরপদের বিপরীত শব্দ। দেখেন আমি লিখেছি পরপদের বিপরীত শব্দ হবে কি সমস্ত পদ। এই যে দেখেন পবিত্র, পবিত্রর বিপরীত শব্দ কি অপবিত্র, এই পুরো সমস্ত পদটা পরপদের বিপরীত শব্দ হবে। পবিত্রের বিপরীত শব্দ অপবিত্র, মিলের বিপরীত শব্দ অমিল, একের বিপরীত শব্দ অনেক, সামরিকের বিপরীত শব্দ বেসামরিক, সরকারের বিপরীত শব্দ বেসরকারি। অর্থাৎ এইটা সম্পূর্ণ বিপরীত শব্দ বুঝায়। পরপদের বিপরীত শব্দ সেটা হবে কি, সেইটা হবে আমার নং তৎপুরুষ। এগুলোর ব্যাকরণ করবেন কিভাবে, দন্তন্য লিখবেন অথবা নয় লিখবেন, নয় দন্তন্য বা নয়, নয় পবিত্র সমান অপবিত্র, ন বা নয় মিল মানে অমিল, ঠিক আছে এইরকম ভাবে ব্যাকরণ করবেন। ন বা নয় এক মানে অনেক, তারপরে ন বা নয় সামরিক, নয় সামরিক, নয় সামরিক, ন বা নয় সরকারি, ঠিক আছে এইভাবে এগুলোর ব্যাকরণ করবেন। তাহলে আমি আপনাদেরকে বললাম কি, আমি আপনাদেরকে বললাম যে পরপদের জাস্ট বিপরীত শব্দ হবে, সমস্ত পদটা বিপরীত শব্দ হবে। আর নং বহুব্রীহির ক্ষেত্রে কি হবে, এই যে পরপদ আছে এই পরপদের সমস্ত পদটা পরপদের বিপরীত বৈশিষ্ট্য যুক্ত কোন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, বস্তু বস্তু। দেখেন নির্দয় বলতে আমরা ব্যক্তিকে বুঝাই, নির্দয় ও তো নির্দয় মানে তার কোনো দয়া মায়া নাই। তাহলে এই যে দেখেন পরপদের বিপরীত শব্দ যুক্ত মানে বিপরীত শব্দের বৈশিষ্ট্য যুক্ত কোনো ব্যক্তি বা বস্তু, পরপদের বিপরীত বৈশিষ্ট্য যুক্ত কোনো ব্যক্তি বা বস্তু। তাহলে কি নির্দয়, তাহলে দয়া নাই যার, নাই যার ব্যাক হবে নাই যার, নাই যার। নিষ্ঠুর, ঠুর, ঠুর মানে কি হৃদয়, হৃদয় নাই যার, নাই যার হৃদয় নাই যার। বেঈমান, ইমান নাই যার, ইমান নাই যার। অর্থাৎ দেখেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি এইখানে পর পদের বিপরীত বৈশিষ্ট্য যুক্ত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। অর্থাৎ পর পদের বিপরীত শব্দ না, এই পবিত্র শব্দের বিপরীত শব্দ অপবিত্র, এই দয়ের শব্দ, দয়ার শব্দের বিপরীত শব্দ নির্দয় না। এই বেঈমান, ইমানের বিপরীত শব্দ বেঈমান না। ইমান বলতে আমরা ইমান বুঝি, বেঈমান বলতে আমরা ইমান না বুঝি না। বেঈমান বলতে আমরা কোনো একজন ব্যক্তিকে বুঝি যে ব্যক্তির ভিতরে ইমান নাই। বেতার বলতে তারের বিপরীত শব্দ বেতার না, বেতার বলতে আমরা বুঝি এমন কোন যন্ত্র যে যন্ত্রের কোনো তার নাই, সেটাকে আমরা বেতার বলি বলি। অর্থাৎ বেঈমান মানে ইমান নাই যার, ইমান নাই যার। বেতার মানে তার নাই যার, নাই যার। পথই মানে কি থই নাই যার। আমার কথা কি বুঝেছেন? তাহলে নং বহুব্রীহির ক্ষেত্রে আমি মনে রাখবো পর পদের বিপরীত বৈশিষ্ট্য যুক্ত কোনো ব্যক্তি বা বস্তু, বহুব্রীহি মানেই তো অন্য কিছু। আর যদি বলা হয় নং তৎপুরুষ তাহলে আমি মনে রাখবো পরপদের বিপরীত শব্দ, তৎপুরুষ মানেই পরপদের বিপরীত শব্দ, আর বহুব্রীহি মানেই কি পরপদের বিপরীত বৈশিষ্ট্য যুক্ত কোনো ব্যক্তি বা বস্তু। বুঝলেন কিনা একটু বলেন, দ্রুত বলেন বুঝলেন কিনা। তাহলে আমরা এক ঝলকে একটু বহুব্রীহি সমাসে চলে যাব। ওকে ধন্যবাদ, বুঝছেন। এবার একটু চলে আসেন লক্ষ্য করেন বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি কোন সমাস মানে কোন পদ প্রধান, অন্য পদ, অন্য পদ প্রধান, অন্য পদ। আচ্ছা এই বহুব্রীহি সমাসটা হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার, 8 প্রকার। দেখেন আমি কি কি বলছি। 1 নম্বর হচ্ছে
সমানাধিকরণ, সমানাধিকরণ। 2 নম্বর হচ্ছে ব্যাধিকরণ, ব্যাধিকরণ। 3 নম্বর হচ্ছে ব্যতিহার, ব্যতিহার। 4 নম্বর হচ্ছে প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত বহুব্রীহি। এরপরে আছে দেখেন 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে অলুক বহুব্রীহি। 6 নম্বরে আছে কি মধ্য পদলোপী বহুব্রীহি, মধ্য পদলোপী। 7 নম্বরে আছে সংখ্যাবাচক, সংখ্যাবাচক বহুব্রীহি। 8 নম্বরে কি আছে, 8 নম্বরে আছে নং বহুব্রীহি। এবার দেখেন আপনাদেরকে আমি বলি 8 প্রকার ঠিক আছে, কিন্তু এই যে 5 থেকে 5, 6, 7, 8 এই সবগুলো আমরা পড়েছি, পড়েছি। হ্যাঁ, থই মানে কিনারা, কুল কিনারা, কুল। ওই যে আমরা বলি না অথই, মানে কোনো থই নেই, কোনো কিনারা নেই, কিনারা নাই যার, অথই। ওকে, তাহলে দেখেন যে ব্যাপারটা বলছি আপনাদেরকে সেটা হচ্ছে এই 4টা আমরা পড়েছি, তাহলে এই 4টা আমাদের দরকার নেই। এখন আমরা দেখব কোনটা, দেখব হচ্ছে এই 4টা দেখব। সমানাধিকরণ, এটা হচ্ছে মনে রাখবেন সমানাধিকরণটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখেন ব্যাধিকরণটা হবে কি নাউন প্লাস নাউন। ব্যতিহারটা হবে দ্বিরুক্ত শব্দের মতো, দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত হবে। আর এই যে প্রত্যয়ান্ত যেটা সেটা হবে আ, ও, এ। এই কয়েকটা বর্ণ শেষে থাকবে, এই কয়েকটা বর্ণ শেষে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে পার্থক্য, একটু দেখে নেন, একটা স্ক্রিনশট দিয়ে নেন। এই কয়েকটা হচ্ছে পার্থক্য। শব্দের শেষে কি থাকবে, এই প্রত্যয়ান্ত থাকবে, সরেয়া, এ আর ও প্রত্যয় থাকবে, এই 3টা প্রত্যয় থাকবে। ওকে, এবার আসেন সমানাধিকরণ। সমানাধিকরণটা কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। লক্ষ্য করেন বলছে নীলকণ্ঠ, নীলকণ্ঠ। বলছে হতভাগা, হতভাগা। বলছে হতশ্রী, বলছে সুশ্রী, সুশ্রী। দেখেন তো এই দিকে একটু তাকান, এই যে নীলকণ্ঠ, নীল হচ্ছে অ্যাডজেক্টিভ কণ্ঠ নাউন, হত অ্যাডজেক্টিভ ভাগা নাউন, হত অ্যাডজেক্টিভ শ্রী নাউন, হত অ্যাডজেক্টিভ শ্রী মানে সু অ্যাডজেক্টিভ শ্রী নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন এগুলো দেখেন তো, এই যে নীলকণ্ঠ বলতে কি বোঝায়, নীলকণ্ঠ বলতে শিবকে বোঝায়। শিব, শিবের কণ্ঠ কেমন, শিবের কণ্ঠ হচ্ছে নীল, নীলকণ্ঠ যার। নীলকণ্ঠ মানে নীল রঙের কণ্ঠ না, নীলকণ্ঠ আছে যার তাকে বলা হয় নীলকণ্ঠ, নীলকণ্ঠ আছে যার তাকে বলা হয় নীলকণ্ঠ, ঠিক আছে। এরপর দেখেন হতভাগা। হতভাগা মানে কি, আমরা ব্যক্তিকে বুঝি, ব্যক্তি, ব্যক্তি কোন একজন ব্যক্তি, আমরা সেই ব্যক্তিকে দেখাই দিয়ে বলছি হতভাগা, মানে তার ভাগ্যটা হত হয়েছে, তার ভাগ্যটা নষ্ট হয়েছে, হতভাগ্য, ঠিক আছে। তাহলে হতভাগা বলতে বোঝায় কি, ব্যক্তিকে বোঝায়, ব্যক্তি, ব্যক্তি হত হয়েছে ভাগ্য যার, হতভাগা। নীলকণ্ঠ যার, এগুলোর ব্যাস বাক্য সবগুলোর সাথে যার যুক্ত হবে, যার। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, হতভাগা হত হয়েছে ভাগ্য যার, হতশ্রী হত হয়েছে স্ত্রী যার, সুশ্রী সুন্দর স্ত্রী যার, ঠিক আছে। এরকম এখন দেখেন এই হতশ্রী বলতে কি, স্ত্রী মানে চেহারা, যার চেহারা নষ্ট হয়ে গেছে তাকে বলা হয় হতশ্রী, অর্থাৎ বলা হয় এই যে ও হতশ্রী, মানে তার চেহারা নষ্ট হয়েছে। সে সুশ্রী মানে সে দেখতে সুন্দর, তার চেহারা সুন্দর, সুশ্রী। ওকে, মানে সুন্দর চেহারা হলে সেটাকে বলা হয় সুশ্রী। এই যে দেখেন বিশ্রী, এই যে দেখেন সুদর্শন, ঠিক আছে, সুন্দর দর্শন যার। ওকে, তাহলে দেখেন এগুলো হবে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এবং কোন ব্যক্তি বা যদি বস্তুকে বোঝায় তাহলে সেটা হবে কি, সেটা হবে বহুব্রীহি সমাস। আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে সেটা হবে সমানাধিকরণ। এবার দেখেন ব্যাধিকরণ। ব্যাধিকরণে কি হবে, নাউন প্লাস নাউন। কেমন দেখেন, লক্ষ্য করেন, আচ্ছা লক্ষ্য করেন একটু, দেখেন নাউন প্লাস নাউন। 80-20, 80-20, 80 মানে কি দাঁত, দেখেন এটাও নাউন এটাও নাউন। তাহলে লক্ষ্য করেন তো এই 80-20 বলতে কি আপনি দাঁত 20 বোঝেন না সাপকে বোঝান,
সাপের দাঁতে বিষ আছে এই জন্য সাপকে বলা হয় আশি বিষ। সাপের দাঁতে বিষ আছে এই জন্য সাপকে বলা হয় আশি বিষ। আশি বিষ, কথা বুঝেছেন? সাপকে আশি বিষ বলা হয়। তারপরে দেখেন বলছি কি রত্নগর্ভ। রত্নগর্ভ, দেখেন তো রত্ন নাউন, গর্ভ নাউন, অর্থাৎ রত্ন গর্ভে যার, এটা বলা হয় সমুদ্রকে। সমুদ্র, সমুদ্রকে বলা হয় রত্নগর্ভ, অর্থাৎ সমুদ্রের গর্ভে রত্ন আছে এই জন্য রত্নগর্ভ বলা হয়। রত্নগর্ভ, গর্ভ বলতে রত্নও বোঝায় না, গর্ভও বোঝায় না, বোঝায় যা যে গর্ভে রত্ন ধারণ করেছে তাকে। দেখেন সূর্যমুখী বলতে, সূর্যমুখী, এই যে সূর্যমুখী দেখেন এই সূর্য হচ্ছে নাউন, এই মুখীটাও নাউন। সূর্যমুখী বলতে সূর্য বুঝায় না, মুখও বুঝায় না, সূর্যের মুখও বুঝায় না, ঠিক আছে? কি বুঝায়? ফুল বুঝায়, একটা ফুল। সূর্যমুখী কি? সূর্যমুখী হচ্ছে ফুল, সূর্যমুখী হচ্ছে ফুল। তাহলে এইটা হচ্ছে ব্যাধিকরণ, এইটাও ব্যাধিকরণ, এইটাও ব্যাধিকরণ, কিন্তু এইগুলো হচ্ছে সমানাধিকরণ। কেন সমানাধিকরণ? কারণ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ব্যাপারটা কি বুঝাচ্ছেন? ব্যাপারটা কি বুঝেছেন? বলেন বুঝছেন কিনা? ওকে, এবার আসেন, এবার একটু আসেন, লক্ষ্য করেন। এরপরে বলছে কি ব্যতিহার। ব্যতিহার মানে কি? দুইজনে সেম কাজ করবে, যেমন হাসাহাসি। দেখেন হাসাহাসি দ্বিরুক্ত শব্দ, হাসাহাসি। কানাকানি, কানাকানি। চুলাচুলি, চুলাচুলি, চুলে চুলে যে লড়াই। কোলাকুলি, কোলাকুলি, কোলে কোলে যে মিলন, কোলাকুলি। তাহলে দেখেন হাতাহাতি, হাতে হাতে যে মিলন সেটা হচ্ছে হাতাহাতি না, হাতে হাতে যে লড়াই সে হচ্ছে হাতাহাতি। বলছে লাঠালাঠি, লাঠালাঠি। ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে? তাহলে লাঠিতে লাঠিতে যে লড়াই সেটাকে বলা হয় লাঠালাঠি। তাহলে দেখেন হাসাহাসি, কানাকানি, চুলাচুলি, কোলাকুলি, হাতাহাতি, লাঠালাঠি। হাসাহাসি বলতে এখানে এক ধরনের কাজকে বোঝাচ্ছে, কাজ, কাজ, ঠিক আছে? অসূর্য স্পর্শা, সূর্যকে স্পর্শ করেনি যে, অসূর্য স্পর্শা, সেটাকে আমরা নং তৎপুরুষ বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, ওকে। আমি বলি কি, আমার সারিন্দা বাজায় কি? লিখছেন? বুঝছেন কি? বুঝছেন? বিশ্রী কি নং বহুব্রীহি হবে? হ্যাঁ, নং বহুব্রীহি হবে বিশ্রী। শ্রীহীন মানে মন্দ ভাগ্য বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এবার একটু আসেন, লক্ষ্য করেন। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, ঠিক আছে? এখানে একটা কাজকে বোঝায়, কাজকে বোঝায়। হাসাহাসি বলতে হাসিতে হাসিতে যে কাজ হয় সেই কাজকে বোঝায়, একটা ক্রিয়া বোঝায়। কানাকানি বলতে মারামারি, মানে কথা বলা বোঝায়, কান বোঝায় না, কথা বলা বোঝায়। চুলাচুলি বলতে মারামারি বোঝায়। কোলাকুলি বলতে এক ধরনের কাজ বোঝায়। হাতাহাতি বলতে মারামারি বোঝায়। লাঠালাঠি বলতে মারামারি বোঝায়, ঠিক আছে? লাত্তালাত্তিকেও লিখছেন নাকি? আচ্ছা, লাত্তালাত্তিকেও লিখেন, ওকে। এবার দেখেন বলছি কি দো নলা। দেখেন দো নলা, দো নলা বলছে দু মুখ, দুই দিকে মুখ যার, দু মুখ, দু মুখ। বলছি ঘর মুখ, ঘর মুখ। বলছি অনুপাজুরে, অনুপাজরে, অনুপাজুরে, অনুপাজুরে। দেখেন বলছি কি অনুপাজুরে বলছি, তারপরে বলছি কি বলছি এক ঘরে, এক ঘরে। দেখেন এই যে লক্ষ্য করেন প্রত্যেকটা শব্দের শেষে কি আছে? প্রত্যেকটা এই শব্দের শেষে আছে,
এই শব্দের শেষে ও আছে, এই শব্দের শেষে ও আছে, এই শব্দের সাথে শেষে এ আছে, এই শব্দের শেষে এ আছে। দেখেন এই যে দো নলা বলতে কি দুই নল আছে, যার কার দুইটা নল আছে? বন্দুক, বন্দুক, বন্দুকের দুইটা নল আছে, বন্দুক বোঝায়। দো নলা বলতে বন্দুক বোঝায়। দুমুখ বলতে দুই দিকে মুখ যার, দুমুখ বলি না আমরা, দুই দিকে তাল দেয় এমন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দুই দিকে মুখ যার, ঠিক আছে। এবার দেখেন, হ্যাঁ চুল টেনে টেনে মারামারি। আচ্ছা এবার দেখেন ঘরমুখ। ঘরমুখ মানে কি? আমরা একজন ব্যক্তিকে বোঝায়, যে ব্যক্তি ঘর ছাড়া কিছু বোঝেন না, ঘরে থাকা ছাড়া তিনি কিছু বোঝেন না, তিনি ঘরমুখ। দেখেন অনুপাজুরে, অনু মানে কি? অনু মানে দুর্বল, অনুপাজুরে মানে দুর্বল ব্যক্তিকে বোঝানো হয়েছে, দুর্বল ব্যক্তি তিনি হচ্ছেন অনুপাজুরে। এক ঘরে মানে কি? কোন একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে যে ব্যক্তিটাকে এক ঘরে করে দেওয়া আছে, তার সাথে কেউ মেশে না, তার সাথে কেউ কথা বলে না, তার সাথে কোনো সম্পর্ক নাই, সে হচ্ছে এক ঘরে। ব্যাপারটা কি বুঝাচ্ছেন? বুঝছেন কিনা বলেন? বুঝছেন? বুঝছেন? একটু বলেন বুঝছেন কিনা। বুঝছেন? ওকে, এবার আসেন প্রাদিশ সমাস। প্রাদিশ সমাস কি সেটা জানার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, প্রাদিশ সমাস হচ্ছে কয়টি সব উপসর্গ আছে? প্রতি, অনু, প্র, ঠিক আছে। এই উপসর্গগুলোর সাথে যদি কৃদন্ত পদ যুক্ত হয় সেগুলো প্রাদিশ সমাস হয়। তো এইভাবে না পড়ে আমরা এখানে জাস্ট কয়েকটা শব্দ আছে, কয়েকটা শব্দ, খুব বেশি হলে 5 থেকে 6টা শব্দ আছে। এই 6টা শব্দ একটু মনে রাখবো, এগুলো প্রাদিশ সমাস। যেমন দেখেন প্রবচন, প্রবন্ধ, প্রবন্ধ, তারপর দেখেন প্রভাত, প্রভাত, প্রগতি, প্রগতি, তারপর দেখেন অনুতাপ, অনুতাপ। এই কয়েকটা শব্দ, এই শব্দগুলো হচ্ছে প্রাদিশ সমাস। প্রাদিশ সমাস, প্রাদিশ সমাস, প্রাদিপ সমাস, প্রাদিশ সমাস, ঠিক আছে। দেখেন এগুলোর ব্যাস বাক্য একেবারে সহজ। এই প্র মানে প্রকৃষ্ট, প্র মানে বলবেন প্রকৃষ্ট রূপে, জাস্ট প্রকৃষ্ট রূপে বলবেন। আর অনু মানে বলবেন পশ্চাতে, পশ্চাৎ বা অনুতে, অনুতে, ঠিক আছে। বলবেন প্রবচন, প্রকৃষ্ট রূপে বচন। অনুকূল প্রতিকূল হবে না, দিয়েছেন? বাবা, অনুকূল প্রতিকূল হবে না, অনুকূল প্রতিকূল অবৈভাব সমাস, ঠিক আছে। অবৈভাব সমাস, এই দুটো অবৈভাব সমাস। আমি এখানে যে কয়েকটা শব্দ লিখে দিয়েছি, এই কয়েকটা শব্দ হচ্ছে প্রাদিশ সমাস। কথা বুঝেছেন? এই কয়েকটা শব্দের প্রাদিশ সমাস। 21 জন 25 জন ছিল, চলে গেছে। আমি ক্লাস শেষ করবো এখনই, 2 মিনিট অনলি। এরপরে আসেন নিত্য সমাস। নিত্য সমাসটা কি? নিত্য সমাসের কোনো ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য হয় না, ঠিক আছে। ব্যাস বাক্য হয় না, ওকে।
লক্ষ্য করেন নিত্য সমাস কোনগুলো, শেষে যদি অন্তর থাকে, মাত্র থাকে, ঠিক আছে, মাত্র থাকে, সেগুলো নিত্য সমাস হয়। যেমন দেখেন বলছি গ্রামান্তর, দেশান্তর, রূপান্তর, ঠিক আছে, আরো অন্তর দিয়ে যত শব্দ আছে সকল শব্দ হচ্ছে নিত্য সমাস। কেবল তেপান্তর ছাড়া, তেপান্তর ছাড়া বাকি সকল অন্তর হবে কি শব্দ? সকল অন্তর হবে নিত্য সমাস। হ্যাঁ, সকল অন্তর হবে নিত্য সমাস, তেপান্তর ছাড়া সকল অন্তর হবে নিত্য সমাস। ওকে, তারপরে দেখেন মাত্র দিয়ে, মাত্র বলছি কেবল মাত্র, সরি দর্শন মাত্র, তন মাত্র, তাহলে দর্শন মাত্র করবেন কি? কেবল দর্শন, মাত্র কেবল দর্শন। তন মাত্র কি? তন মাত্র হচ্ছে কেবল, হ্যাঁ কেবল মাত্র। তন্মাত্রর ব্যাস বাক্য হয় কেবলমাত্র। আসলে এগুলোর ব্যাস বাক্য হয় না, কিন্তু করা হয় আর কি। আর অন্তর দিয়ে যেগুলোর ব্যাস বাক্য, অন্তরকে শুধু অন্য বানাবেন, যেমন রূপান্তর অন্য রূপ, দেশান্তর অন্য দেশ, ঠিক আছে, এইরকম আর কি। কথা বুঝেছেন? তারপরে দেখেন যদি শব্দের শেষে টি থাকে, টি 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 যদি থাকে, টি যদি থাকে, চে যদি থাকে, এই সবগুলো হয় নিত্য সমাস। কি কি বলছি? ছেলেটি, মেয়েটি, বলছি কালচে, লালচে, ঠিক আছে, এগুলো হচ্ছে সব নিত্য সমাস। বা চি যদি থাকে, চি বলছি তবলচি, নিত্য সমাস, ঠিক আছে। আর যদি থাকে কাল দিয়ে, কাল দিয়ে যদি থাকে কাল সাপ, কাল পুরুষ, কাল নাগিনী, কাল নারী। যদি এই যে কাল দিয়ে শব্দ থাকে, কালো না কাল দিয়ে যদি শব্দ থাকে সেগুলো হবে নিত্য সমাস। কাল দিয়ে যদি শব্দ থাকে সেগুলো হবে নিত্য সমাস। বুঝলেন কিনা বলেন? না একমাত্র হবে না, একমাত্র শব্দের কি ব্যাস বাক্য করবেন? মানে একমাত্র হবে না, তন্মাত্র কেবলমাত্র। বুঝলেন কিনা বলেন? তাহলে শেষ করি, রাত অনেক হয়েছে। তবলচি মানে তবলা বাজায় যে, ঠিক আছে, তাকে তবলচি বলে। হ্যাঁ, নিপাতনের সিদ্ধ কয়েকটা আছে, যেমন অন্তরীপ, দ্বীপ, ঠিক আছে, এই কয়েকটা শব্দ আছে, এই কয়েকটা শব্দ একটু পড়ে নেবেন, ঠিক আছে। নিপাতনের সিদ্ধ এই কয়েকটা শব্দ আছে, এই কয়েকটা শব্দ একটু পড়ে নিন। ওকে, তাহলে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।